নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের সামনে একটা অন্য প্রসঙ্গ তুলে ধরছি। আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্য নিয়েই আপনাদের সামনে আমার সত্যকথন তুলে ধরছি। তো আপনারা ভাববেন যে মণিপুর রাজ্য নিয়ে আমার এই সত্যকথন কেন, কিন্তু আপনারা তো সবাই জানেন মণিপুর যেভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, ভাতৃঘাতী দাঙ্গা, সহিংসতা এবং একে অন্যের প্রতি বিশ্বাসঘাতকতা, একদম মারাত্মক পরিস্থিতি চলছে। সেটা প্রায় 18-19 মাস থেকেই চলছে। তো সেটা থামার নামগন্ধ নেই। সে কি জন্য মণিপুরের ভাতৃঘাতী দাঙ্গা হচ্ছে এবং সেটা কেন হচ্ছে, সে সম্বন্ধে আজকে এই প্রতিবেদন। মূলত মণিপুর রাজ্যটি একটা ছোটোখাটো রাজ্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। তার আয়তন প্রায় 22,800 বর্গ কিলোমিটার। তো লোকসংখ্যা অতি অল্প, 2001 ইংরেজিতে গণনা অনুসারে প্রায় 23 লক্ষ লোকসংখ্যা, এবং বর্তমানে একটা আনুমানিক প্রায় 37 লক্ষ জনসংখ্যা হবে। তে মণিপুরের এই ঘটনাটা কি জন্য হচ্ছে তা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তার ভৌগোলিক পরিচয়, তার জাতিবিন্যাস, সমাজের কি পরিস্থিতি, ধর্মীয় কি প্রভাব এবং কোন জাতিগোষ্ঠী বিশেষ করে সেখানে বাস করে। তো মোটামুটি মণিপুর একটা মিনি ভারতই বলতে পারেন, ছোটোখাটো ভারত। এখানে প্রচুর পার্বত্য উপজাতি এবং মাইতেই সম্প্রদায়, নাগা আছে, কুকি আছে, এবং নাগাদের মধ্যে আবার ছোটো 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 জনগোষ্ঠী আছে। কুকিদের মধ্যেও ছোটো ছোটো জনগোষ্ঠী আছে। নাগাদের আবার মণিপুরের, বিশেষ করে মণিপুরের যে জনগোষ্ঠী অধিক শক্তিশালী তারা হলো তাংকুল সম্প্রদায়। আর কুকিদের মধ্যে যারা অধিক শক্তিশালী তারা হলো থেডো, থেডোরা। তো সমস্যা হচ্ছে কি, যে কুকি এবং নাগারা প্রায় 29টা উপজাতি, ওরা কিন্তু এসটি, শিডিউল ট্রাইব। আমরা যাকে বাংলায় বলি পার্বত্য উপজাতি, স্বীকৃতিপ্রাপ্ত সরকার থেকে। আর বাকি যারা মাইথাই এবং ওদের সঙ্গে যারা আছে, যেমন সমতল ভূমিতে বাস করে, ওরা কিন্তু পার্বত্য উপজাতি বলে স্বীকৃত নেই। তো সমস্যাটা হচ্ছে যে এখানে যে ভূমি এবং প্রাকৃতিক সম্পদ নিয়েই সংঘাত, এবং তৎসঙ্গে যুক্ত হচ্ছে যে দুটি ধর্ম। যেহেতু মাইথেইরা মূলত বৈষ্ণব ধর্ম, হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী, প্রায় মণিপুরের প্রায় 60% জনসংখ্যা মাইথেই জনগোষ্ঠী, এবং 30% নাগা এবং কুকিরা, তাদের আরও যারা সহযোগী দল এরা। তো 60% মৈতেই সম্প্রদায় হয়েও ওরা কিন্তু প্রায় 10% সমতল ভূমির উপরে ওরা বাস করে, এবং 90% ভূমি এবং প্রাকৃতিক সম্পদ বুক করে প্রায় 30% জনগণ। যার জন্য বর্তমানে যে পরিস্থিতি, মণিপুরের লোকসংখ্যা বাড়ছে, মেইতেইদের লোকসংখ্যা বাড়ছে, ভূমির পরিমাণ কম, প্রাকৃতিক সম্পদ হতে ওরা বঞ্চিত, তৎসঙ্গে ওদের এসটিও নেই, শিডিউল ট্রাইব নেই। যার জন্য প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজ্যের মধ্যে নাগা এবং কুকিরা সরকারি প্রশাসন যন্ত্রের
উঁচু উঁচু পদে ওরা কোটা সিস্টেমে দরুন বিভিন্ন পদ প্রাপ্তি হচ্ছে, সামরিক বাহিনীতে ওদের অধিক নিযুক্তি হচ্ছে, তৎসঙ্গে আবার সরকারি যেগুলা অনুদান সেগুলা তারা বেশি পরিমাণে পাচ্ছে, আর বঞ্চিত হচ্ছে মৈতেইরা। কিন্তু আদতে আমার কথা নয়, বিশেষজ্ঞরার কথা হলো যে নাগা, কুকি, মৈতেই এবং আরো যারা উপজাতি সংগঠন সবও কিন্তু মঙ্গোলিয়ান বংশোদ্ভব। তাহলে কুকি সম্প্রদায় এবং নাগা সম্প্রদায় যদি এসটি হিসাবে সুবিধা ভোগ করতে পারে, তাহলে মৈতেইরা নিশ্চয়ই এসটি হিসাবে ন্যায্য প্রাপ্য, এসটি হিসাবে ন্যায্য প্রাপ্য ওদের, সেটা কিন্তু সরকার দিচ্ছে না। এর উপরন্তু কিন্তু কয়েক বছর আগেও কিন্তু মণিপুরে একটা শান্তির পরিবেশ ছিল, এভাবে ভাতৃদাঙ্গা হয়নি। কারণ আপনারা সবাই জানেন, রিশাং কেইসিং, ইয়ামাসো সাইজো নামে দুইজন কিন্তু পার্বত্য উপজাতি। ওরা কিন্তু মণিপুরের বহু সময়ের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন এবং 60% মেইতেই সম্প্রদায় মেনে নিয়েছিলেন ওদের মুখ্যমন্ত্রীর পদ, ওদের শাসন ব্যবস্থা। আর পার্বত্য অঞ্চল, পাহাড় অঞ্চল এবং সমতল ভূমি নিয়ে মণিপুরের প্রায় 9টি জেলা, এবং 9টি জেলার মধ্যে প্রায় বেশিরভাগই অঞ্চল পার্বত্য, মানে টিলা। প্রথম তো মণিপুরের রাজার আমল ছিল, এরপরে ব্রিটিশরা এলো। ব্রিটিশরা যখন চলে যায়, মানে দেশ যখন স্বাধীন হয়, তখন মণিপুর সমস্ত অঞ্চলটুকু ছিল আসামের অধীন। 1972 ইংরেজিতে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। তখন থেকেই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে এই পার্বত্য উপজাতিরা, এবং পার্বত্য উপজাতিরা মূলত তারা সেনাবাহিনীতে অধিক নিযুক্তি পায়, এবং ওরা আবার সেনাবাহিনীর থেকে যখন পেনশন প্রাপ্ত হয়ে মণিপুরে আসে, তখন কিন্তু ওরা এই উগ্রবাদী দলকে গোপনে ট্রেনিংও দেয়। তো সে সম্বন্ধে চিন্তা ভাবনা করে মণিপুরের মৈতেই সম্প্রদায়েরা ওরা হাইকোর্টে একটি রিট পিটিশন সাবমিট করেছিল যে তাদেরকে যেন এসটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টও ওদের পক্ষে রায় দেয় যে সরকার যেন বিহিত ব্যবস্থা নেয়। তো সেই অনুপাতে সরকারও এটা প্রপোজাল, মানে প্রস্তাব পাশ করে কেন্দ্রীয় সরকার, মানে দিল্লিতে পাঠিয়ে দেয়, যাতে দিল্লি সরকার সংসদ থেকে যাতে এসটি হিসাবে ওদেরকে স্বীকৃতি দেওয়ার একটা আইনত বন্দোবস্ত করে। কিন্তু ইত্য অবসরে কুকি সম্প্রদায়েরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে ওদেরকে যেন, মানে মেইতেইকে যেন এসটি হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, এর উপরে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। মহামান্য হাইকোর্টও সেই স্থগিতাদেশ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ তো আইন প্রণয়ন করা হয়নি, মণিপুরের মৈতেই সম্প্রদায়কে এসটি হিসেবে স্বীকৃত প্রাপ্ত হয়নি, সেটা প্রস্তাব আকারে নেওয়া হয়েছে। কিন্তু এর উপরন্তু ভাতৃদাঙ্গা, যুদ্ধ পরিস্থিতি চলছে। কেন চলছে? কারণ যখন পার্বত্য উপজাতিরা, জনগোষ্ঠীরা ইম্ফল প্রধান সড়কে যখন অহিংসা আন্দোলন আরম্ভ করে, সেই সময়ে কিন্তু ওরা সহিংসভাবে প্রচুর মৈতেই বাড়িঘর, দোকানপাট, যানবাহন, মানুষকে হত্যা করা, প্রচুর পরিমাণে ওরা ধ্বংসাত্মক কার্যে লিপ্ত ছিল। এবং সেই ধ্বংসাত্মক কার্য করার পরেও ওরা চূড়াগুপ্ত আক্রমণ চালাচ্ছিল। তো
মণিপুরের যারা মৈতেই সম্প্রদায় তারা তো নিজের সুরক্ষার জন্য ওরাও তো একটা পাল্টা বন্দোবস্ত নিবে, তো সেই অনুপাতে ওরা পাল্টা বন্দোবস্ত নিচ্ছে। আর মূলত কুকি এবং নাগাদের ওরা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, আর মৈতেই সম্প্রদায় তো হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বী। এবং খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার দরুন মিশনারি যারা গির্জার পাদ্রীরা আছেন ওরা কিন্তু সাহায্য করছেন কুকি এবং নাগা জনগোষ্ঠীকে, এবং তৎসঙ্গে সাহায্য করছে বিদেশি অশুভ আতাতগুলা। যেমন মণিপুরের পার্শ্ববর্তী দেশ আছে মায়ানমার। মায়ানমার তো একটা উপদ্রুত অঞ্চল হিসাবে বর্তমানে চলছে, এবং মায়ানমার তো একটা সাধারণ মানে একটা কাঠগড়ায় দাঁড়িয়েছে। ওর পিছনে যে শক্তি সেটা মানে বিদেশি প্রভাব, সেই বিদেশি প্রভাব চীনে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে সাহায্য করছে। কারণ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যেগুলা ভারতীয় সামরিক বাহিনী তো যেই যুদ্ধাস্ত্র নেই সেগুলা কিন্তু এই উগ্রপন্থী মানে উগ্রবাদী দলের কাছে আছে। যেমন রকেট লঞ্চার, ড্রোন, আধুনিক গোলাবারুদ এবং বন্দুক, সেটা কিন্তু সেই উগ্রবাদী মানে যেগুলা কুকি এবং নাগারা ওদের কাছে আছে। সেই যুদ্ধর পরিস্থিতি চলছে এবং মণিপুরের উন্নয়ন প্রক্রিয়া মার খাচ্ছে। তৎসঙ্গে বিদেশি শক্তির মূল উদ্দেশ্য হলো যাতে ভারতকে বিব্রত করে রাখা, ভারতের অগ্রগতি যাতে ব্যাহত হয় তার একটা চিন্তাধারা করা, এবং সেটা সমানে চলছে। তো এই হলো মোটামুটি একটা মণিপুরের পরিস্থিতি। তো সেই পরিস্থিতির এতটা খারাপ হয়েছে যে এখন মণিপুরের যারা মৈতেই সম্প্রদায় ওরা কিন্তু সেই মানে সমতল অঞ্চলে 10% জমির মধ্যে ওরা বসবাস করছে। যদি ওদেরকে এসটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ওরা পাহাড়ে জমি কিনতে পারবে, ওরা বসবাস করতে পারবে। কিন্তু না, ওরা যে 29টা পার্বত্য উপজাতি ওরা বাধা দিচ্ছে। কেন দিচ্ছে? এর উপরন্তু আরেকটি কারণও আছে। সেটা কারণ হলো যে অবৈধ উপায়ে পাহাড়ে কুকেন চাষ হচ্ছে, গাজার চাষ হচ্ছে, সেটা তো বন্ধ হয়ে যাবে। আর সম্প্রতি আপনারা সবাই জানেন না বোধহয়, সেটা হয়তো পত্রিকায় টেলিভিশনে আসে না, প্রচুর অবৈধভাবে মানে মণিপুরের পাহাড়ি গ্রামে অবৈধ বসতকারীরা হচ্ছে এই কুকি সম্প্রদায়, এবং তাদের সাহায্য করছে কে? এখানকার স্থানীয় কুকি সম্প্রদায়েরা এবং সঙ্গে এই খ্রিস্টান পাদ্রীরা, যাতে ওরা সংখ্যাগরিষ্ঠিত হতে পারে। আর মণিপুরে যেহেতু এই 60% জনগোষ্ঠী মৈতেই, এবং 60% মৈতেই জনগোষ্ঠীর সঙ্গে আবার বিষ্ণুপ্রিয়াও থাকে, যদিও ওদের সংখ্যা নগণ্য। সঙ্গে আবার বাঙালিরও আছে, তারাও অতি নগণ্য। সঙ্গে আবার নেপালিও আছে, পাঙ্গাল জনগোষ্ঠী আছে। ওরা সবই কিন্তু এই সমতল ভূমির উপরে নির্ভরশীল। তো যা বলছিলাম যে মূলত সেটা ভূমি এবং প্রাকৃতিক সম্পদ এবং বৈদেশিক একটা চক্রান্ত, বিরাট চক্রান্ত। তো বন্ধুগণ, আপনারা মোটামুটি ভৌগোলিক চিত্র এবং ভৌগোলিক পরিস্থিতি এবং জনবিন্যাস সেটা শুনলেন, এবং আমার মনে হয় যে যারা বিশেষজ্ঞরা যারা আছেন এবং রাজনৈতিক বিশ্লেষক বলুন, কেউ ভারতের কিংবা উত্তর পূর্বাঞ্চলে যারা বিশেষজ্ঞ, তারা সবাই মনে করেন যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা আলোচনার চতুর্পক্ষীয় একটা আলোচনার টেবিলে এসে যাতে সমস্যার নিরসন হয়, যাতে ভারতের মঙ্গল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিরও মঙ্গল, তৎসঙ্গে মণিপুরবাসীও শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। বন্দে মাতরম।